আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথু মুবিন। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জাতীয় নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা পালন করবে অন্তর্বর্তী সরকার, জানালেন আইন উপদেষ্টা। রাজনৈতিক দলগুলোর সাথে কোনো দূরত্ব সৃষ্টি হয়নি। পরিস্থিতি বলছে সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চায়, মন্তব্য মেজর হাফিজের। নির্বাচনের বিকল্প খুঁজতে গেলে পথ হারাবে গণতন্ত্র, জানালেন আমির খসরু। সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়ন হলে নির্বাচন কমিশনের ক্ষমতা ও স্বাধীনতা খর্ব হবে, বললেন সিইসি। ডিসেম্বরের মধ্যে ভোট আয়োজন বড় চ্যালেঞ্জ। রোহিঙ্গাদের খাদ্য সহায়তা অব্যাহত রাখায় ডোনাল্ড ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ প্রধান উপদেষ্টার। আওয়ামী সরকারের আমলে পাচার হওয়া অর্থ ফেরত আনতে কাজ করছে সরকার। এবং এসকে সুরের লকারে দুদকের তল্লাশি, কাল আদালতে উপস্থাপন। র্যাবের সাবেক ডিজি হারুন ও পরিমণের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। জাতীয় নির্বাচনে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বিএনপির সাম্প্রতিক কিছু মন্তব্যের সূত্র ধরে তাকে প্রশ্ন করা হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের কোনো দূরত্ব সৃষ্টি হয়নি বলে জানান তিনি। সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন আইন উপদেষ্টা। এর আগে তার ভেরিফাইড ফেসবুক পেজে আসিফ নজরুল বলেন, বিএনপি ও ছাত্রনেতারা নির্বাচন কেন্দ্রিক বৃহত্তর সমঝোতার বিষয়ে আগ্রহী। আরো জানাচ্ছেন মাজহারুল হক মুহাজিব। বহুল প্রত্যাশিত আসন্ন নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনে হবে কিনা এ নিয়ে কয়েকদিন ধরেই চলছে আলোচনা সমালোচনা। যে আলোচনায় এবার নিজেদের অবস্থান স্পষ্ট করলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, রাজনৈতিক দলগুলোর সাথে এই সরকারের কোনো দূরত্ব নেই। নির্বাচনের সময় যথেষ্ট নিরপেক্ষ থাকবে অন্তর্বর্তী সরকার। আমরা এখানে জয়েন করার পর থেকে শুনতেছি মন্ত্রী পরিষদ চেঞ্জ হবে, উপদেষ্টা চেঞ্জ হবে, সেই হবে, সেরকম কোনো আলাপ হয়নি। ভবিষ্যতে হতে পারে, কিন্তু কোনো রকম সুনির্দিষ্ট এজেন্ডা ভিত্তিক বা গুরুত্ব দিয়ে এই ব্যাপারে কোনো আলোচনা হয়নি, এটা আপনাকে নিশ্চিত করতে পারি। এটা মাঝে মাঝে মনে হয় যোগাযোগ কম থাকলে মনে হয় গ্যাপ, আসলে কোনো গ্যাপ নাই, যোগাযোগ আরো বাড়ানো হবে। এছাড়াও আসিফ নজরুল তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেন, একদিকে ষড়যন্ত্র বা ১/১১ মতো কিছুতে বিএনপি যেমন আগ্রহী নয়, তেমনি ছাত্র নেতারা সরকারে থাকা অবস্থায় কোনো রাজনৈতিক দল গঠন করছেন না বা এতে যোগ দিতে যাচ্ছেন না। ডক্টর আসিফ নজরুলের মতে জুলাই ঘোষণাপত্র হবে একটি রাজনৈতিক দলিল। এটি প্রণয়নে গণ অভ্যুত্থানের শক্তিগুলোর মতামত আন্তরিকভাবে প্রতিফলনের ইচ্ছাও ছাত্র নেতাদের রয়েছে। ফেসবুকে দেয়া স্ট্যাটাসে তিনি বলেন, ভিন্ন মত থাকবে, তবে তা যেন বাংলাদেশের শত্রুদের সুযোগ সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে সচেতন থাকার আহ্বানও জানান এই উপদেষ্টা। এটা রাজনৈতিক বক্তব্য হিসেবে বলছে, অন্য কিছু না। অন্তর্বর্তী সরকারই যথেষ্ট নিরপেক্ষ থাকবে বলে আমরা কনফিডেন্ট। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচনের কথা বললে অনেকের গায়ে জ্বালা ধরে। পরিস্থিতি দেখে মনে হয় অন্তর্বর্তী সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চায়। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বিএনপি নীতি নির্ধারকরা এমন মন্তব্য করে বলেন, নির্বাচন ছাড়া অন্য কোনো পথ খুঁজতে গেলে জনগণের মাঝে সন্দেহ দেখা দেবে। ছাত্ররা রাজনৈতিক দল গঠন করতে চাইলে সরকার থেকে বেরিয়ে আসার আহ্বান জানান বিএনপি নেতারা। বলেন, রাষ্ট্রীয় মদদে কিংস পার্টি গঠনের চেষ্টা অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করবে। আরো জানাচ্ছেন মইনুল আহসান। সংস্কার, জাতীয় নির্বাচন, ছাত্রদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল গঠন ইস্যুতে পাল্টাপাল্টি বক্তব্যে উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন। জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনাল পিপলস পার্টির আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচনের বাইরে দ্বিতীয় কোনো পথ বেছে নিতে চাইলে জনগণ তা মেনে নেবে না। তার মতে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে জুলাই আগস্টের অভ্যুত্থানে ছাত্র জনতার রক্তের সাথে বেইমানি করা হবে। গণতন্ত্রের শুরু ওখান থেকে, অগ্রগতি সেখান থেকে, গণতন্ত্রের পথ সেখান থেকে, এবং সেটা একমাত্র নির্বাচন ব্যতীত আর কোনো পথ নাই। অন্য কোনো পথ খুঁজতে গেলে সন্দেহের উদ্রেক হবে, জনগণ হতাশ হবে, বাংলাদেশের গণতন্ত্র আবারও মুখ থুবড়ে পড়বে। কোনো দলের, কোনো গোষ্ঠীর, কোনো ব্যক্তির একমাত্র তাদের চিন্তার প্রতিফলন ঘটবে। তারা সিদ্ধান্ত নেবে আগামী দিনের বাংলাদেশ পরিবর্তন, সংস্কার হবে,
সেটা ভুল হবে। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ অভিযোগ করেন, সরকারের অধিকাংশ উপদেষ্টাই জুলাই আগস্টের চেতনা ধারণ করে না। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চায় বলে জনমনে ধারণা তৈরি হচ্ছে। অতীতে তত্ত্বাবধায়ক সরকার ছিল 3 মাসের জন্য, আপনারা তো 30 বছর থাকতে চান যা মনে হচ্ছে। ইলেকশনের কথা বললেই তাদের চুল খাড়া হয়ে যায়। বা ইলেকশন কি কোনো অন্যায় কাজ, অপকর্ম? গত 16-17 বছর আমরা জীবন দিয়েছি, বারবার জেলে গিয়েছি। নতুন দল করতে যাচ্ছেন, ক্ষমতা থেকে বেরিয়ে আসে দলটা করেন। কিংস পার্টি গঠন করবেন না, ভয় পান কেন জনগণকে? আসেন নির্বাচনে, সুন্দর একটা দল বানান। এখনো তো প্রায় 1 বছর টাইম আছে, জনগণের কাছে যেতে পারবেন। আপনারা তো অলরেডি হেলিকপ্টারে অভ্যাস করে ফেলছেন, হেলিকপ্টারেও যেতে পারবেন সব জায়গায়। নাতির বয়সী ছেলে যদি বিএনপি মহাসচিবের বিরুদ্ধে খোঁচা দিয়ে কথা বলে, এটি অত্যন্ত দুঃখজনক। আমরা এটা আশা করি না। সংস্কারের নামে জোর করে কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা হলে দেশবাসী তা মেনে নেবে না। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন হলে নির্বাচন কমিশনের ক্ষমতা খর্ব হবে বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির অনুষ্ঠানে অংশ নিয়ে সিইসি এই অভিমত তুলে ধরেন। সংসদীয় কমিটির মাধ্যমে ইসির ব্যর্থতা ও শপথ ভঙ্গের বিষয়ে ব্যবস্থা নেওয়ার প্রস্তাব সংবিধানের সাথে সাংঘর্ষিক বলেও মন্তব্য করেন তিনি। বলেন, আইন বিধি চূড়ান্ত না থাকায় ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন বড় চ্যালেঞ্জ। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। নির্বাচন ব্যবস্থা সংস্কারে এরই মধ্যে সরকারের হাতে প্রস্তাবনা জমা দিয়েছে ডক্টর বদিউল আলম মজুমদারের নেতৃত্বাধীন কমিশন। নির্বাচন কমিশন দায়িত্ব পালনে ব্যর্থ ও শপথ ভঙ্গ করলে তদন্ত করে ব্যবস্থা নিতে সংসদীয় কমিটি গঠনের কথা বলা হয়েছে সংস্কার প্রস্তাবে। আরএফইডির সম্মানিত সভাপতি, এই প্রস্তাবে ইসির ক্ষমতা খর্ব হবে বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ইলেকশন কমিশনের যদি ব্যর্থ হয়ে যায়, শপথ ভঙ্গ হয়, পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটি তদন্ত করে 10 ইয়ারের পরে, আমি যখন 5 বছর পরে থাকবো না, তখন আমার পিছনে পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটির লোকজন তদন্ত করে প্রেসিডেন্টের কাছে সুপারিশ দিবে আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার। আমাদের স্বাধীনতা যেটা, এটা টোটালি খর্ব হবে, কম্প্রোমাইজড হয়ে যাবে যদি পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটির কাছে যায়। আমরা স্বাধীনভাবে কাজ করতে পারবো না। তো সুপারিশ তো অনেক দেওয়া যায়, যিনি বাস্তবায়ন করেন তিনি জানেন যে whether it is really practicable, whether it is really implementable or not. এছাড়া সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ ও জাতীয় পরিচয়পত্র এনআইডির কার্যক্রম পরিচালনার জন্য স্বাধীন কর্তৃপক্ষ গঠনের প্রস্তাবকেও অযৌক্তিক বলছেন সিসি। ডিলিমিটেশন আমার কনস্টিটিউশনাল ম্যান্ডেট, এটার উপর আমার নিয়ন্ত্রণ থাকতে হবে। এখন আমি যদি বলি যে এই ডিলিমিটেশনটা করে দেন, স্বাধীন একটা প্রতিষ্ঠানকে যদি বলি, উনি ওনার মতো টাইমলি দেবেন, ইলেকশনের ডেটই পার হয়ে যাবে যে ডিলিমিটেশন করতে করতে করতে। যেটা কনস্টিটিউশনাল ম্যান্ডেট, এটা অন্য কোনো কর্তৃপক্ষকে দেওয়াটা আমরা যুক্তিযুক্ত মনে করি না। ভোটার এনআইডি কার্ড, ভোটার রেজিস্ট্রেশন যেটা, তো ওনারা বলছেন যে এটা পরবর্তী পর্যায়ে যায় একটা আলাদা, ওই আবার স্বাধীন একটা অধিদপ্তর একটার কাছে হ্যান্ড ওভার করার কথা ওনারা সাজেস্ট করছেন। তো আমি ভোটার লিস্ট করব, ভোটার তৈরি করব, আর অন্য এক কর্তৃপক্ষ এটা দায়িত্বে থাকবে, তাহলে আমাকে নিয়ন্ত্রণ থাকবে। বর্তমান বাস্তবতায় ডিসেম্বরে ভোট করতে হলে অক্টোবরের আগেই সব প্রস্তুতি শেষ করা চ্যালেঞ্জ বলেও জানান তিনি। একই সাথে আগে স্থানীয় নির্বাচন আয়োজন করতে গেলে প্রধান উপদেষ্টার ঘোষিত ছকে সংসদ নির্বাচন আয়োজন অসম্ভব হতে পারে বলেও দাবি তার। 1 বছর সময় নষ্ট করে মাঝখানে যদি আমার ইলেকশন করতে হয়, তাহলে তো মাননীয় প্রধান উপদেষ্টার যে টাইম লাইন, এটা তার মিট করা সম্ভব হচ্ছে। এই আইন কানুন বিধিবিধান কিন্তু এখনো চূড়ান্ত অবস্থায় নাই, কারণ রিফর্মস কমিশনের রিপোর্ট গুলো আসা শুরু করেছে। এখন এদের মধ্যে কতটুকু গ্রহণযোগ্য হয়, কতটুকু ইনকর্পোরেট করতে হবে, বিভিন্ন বিধিবিধানের মধ্যে ইনকর্পোরেট করতে হবে, এটা আমরা উই আর নট স্টিল শিওর অ্যাবাউট ইট। আওয়ামী লীগ ভোটে অংশ নিতে পারবে কিনা এমন প্রশ্নেরও জবাব দেন সিসি। আওয়ামী লীগ নিয়ে অনেক পলিটিক্যাল ডিবেট চলছে। We are also waiting to see how the political debate is going to be resolved. নির্বাচন ভবনে নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আরএফইডি আয়োজিত অনুষ্ঠানে প্রথমবারের মতো সংস্কার কমিশনের সুপারিশমালা নিয়ে খোলামেলা কথা বলেন সিইসি। এই নির্বাচন কমিশনের প্রতি ব্যাপক প্রত্যাশা রয়েছে সাধারণ মানুষের। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য জরুরি খাদ্য সহায়তা অব্যাহত রাখায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।
বিকেলে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের কর্মকর্তারা খাদ্য সহায়তা চলমান থাকবে বলে সরকারের উচ্চ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমানকে জানান। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ জারির পর সারা বিশ্বের মতো বাংলাদেশেও সহযোগিতা কার্যক্রম স্থগিত করে মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএইড। আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশে সব ধরনের সহায়তা কার্যক্রম স্থগিত করেছে এবং নতুন সাহায্য অনুমোদন বন্ধ রেখেছে। তবে রোহিঙ্গা সংকট মোকাবেলায় এই আদেশের প্রভাব জরুরি খাদ্য সহায়তার উপর পড়বে না। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়টি সুইজারল্যান্ডে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে ব্রিফিংয়ে তিনি বলেন, দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের অংশগ্রহণ বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ সফরকে ঐতিহাসিক উল্লেখ করে প্রেস সচিব বলেন, এখন বিনিয়োগের পরিবেশ বিরাজ করায় অন্তর্বর্তী সরকারের উপর আস্থা রেখে বিশ্বের স্বনামধন্য ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছেন। এক প্রশ্নের জবাবে জুলাই গণ অভ্যুত্থানে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ভূমিকার সমালোচনা করে তাকে কসাই বলে উল্লেখ করেন শফিকুল আলম। গ্লোবালি এটা আপনি যদি দেখেন, এটা খুব স্লো প্রসেস পাচারকৃত টাকাটা ফিরে আনা, বাট এটার জন্য যত দ্রুত মুভ নেওয়া দরকার ইন্টারিম গভর্নমেন্ট প্রত্যেকটা মুভি নিয়েছে। যেই টাকাটা চুরি হয়েছে এটা বাংলাদেশের খেটে খাওয়া মানুষের টাকা, তাদের টাকাটা চুরি করে নিয়ে গেছে শেখ হাসিনার চোরতন্ত্রের লোকজন। তো সেই টাকাটা আমরা যেভাবে হোক ফিরিয়ে আনবো, এবং সেই জন্য যেটা লাগে যে গ্লোবালি আমাদের একটা সমর্থনটা আমরা চাচ্ছিলাম এবং সবাই অকুণ্ঠ সমর্থন দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস.কে. সুরের 3টি লকারে তল্লাশি চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। রাত 9:30টার দিকে অনুসন্ধান শেষে দুদক পরিচালক কাজী সাইমুজ্জামান জানান, এস.কে. সুরের 3টি লকার থেকে 55,000 ইউরো, $1,69,000, এফডিআর এর 70 লাখ টাকা এবং 1 কেজি স্বর্ণ পাওয়া গেছে। এসব তথ্য কাল আদালতে উপস্থাপন করা হবে। এর আগে সকাল 11টায় দুদক পরিচালক এবং একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বাংলাদেশ ব্যাংকের লকারের তথ্য অনুসন্ধানে যায়। গত 19 জানুয়ারি এস.কে. সুরের ধানমন্ডি বাসা থেকে 16 লাখ টাকা ও 4.5 কোটি টাকার ফিক্সড ডিপোজিটের ডকুমেন্ট উদ্ধার করে দুদক। সেখানেই বাংলাদেশ ব্যাংকে 3টি লকার থাকার নথি পায় তারা। আদালতের নির্দেশে এসব খোলার অনুমতি পায় দুদক। আমরা সারা দিন তল্লাশি শেষে যে তথ্য আমরা পেয়েছি, যে সম্পদ আমরা পেয়েছি, সেগুলো হলো ইউরো পেয়েছি 55,000 ইউরো, মার্কিন ডলার পেয়েছি 1,69,300 এবং স্বর্ণ পেয়েছি 1005 গ্রাম এবং এফডিআর পেয়েছি 70 লাখ টাকা। আমরা যা পেয়েছি এবং সেগুলো এই 22 পাতার একটি জব্দ তালিকা তৈরি করেছি এবং আগামীকালকে মাননীয় আদালতে উপস্থাপন করব। জুলাই আগস্ট ছাত্র আন্দোলনে হেলিকপ্টার থেকে গুলি চালানোর দায়ে র্যাবের সাবেক ডিজি হারুনুর রশিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের করা আবেদনের প্রেক্ষিতে বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন। এ বিষয়ে প্রতিবেদন দাখিলের জন্য আগামী 23শে ফেব্রুয়ারি দিন ঠিক করেছেন আদালত। পরে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের নেতৃত্বে প্রসিকিউশন জানায়, জুলাই আগস্ট আন্দোলন দমনে হেলিকপ্টার থেকে নির্বিচারে গুলি, গণহত্যার পরিকল্পনা বাস্তবায়ন করেন তৎকালীন র্যাব প্রধান হারুনুর রশিদ। তদন্ত সংস্থা হারুনকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে বলে জানায় প্রসিকিউশন। তিনি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের প্রধান হিসাবে এই ছাত্র জনতাকে গুলি করে হত্যা করা, তাদের নির্যাতন করা এবং তাদের উপরে হেলিকপ্টার ব্যবহার করে এই ছাত্র জনতাকে নির্মূল করার জন্য যে পরিকল্পনা এবং পরিকল্পনা বাস্তবায়ন, সেটা তিনি করেছিলেন হারুনুর রশিদ তার অধীনস্থ অফিসারদেরকে ব্যবহার করে। এবং এই র্যাবকে ব্যবহার করে তিনি এত বেশি অপরাধ করেছেন যে এগুলো আমাদের তদন্ত সংস্থা ক্রমাগত এই তথ্যগুলো পাচ্ছেন। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় অভিনেত্রী পরিমণির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।
একই সঙ্গে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পরিমনির সময় আবেদন নামঞ্জুর করে এ পরোয়ানা জারি করেন। পরিমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভি এ তথ্য নিশ্চিত করেন। 2021 সালের 6 জুলাই ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসানের আদালতে ঢাকা বোর্ড ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে পরিমনি সহ 3 জনের বিরুদ্ধে মামলা করেন। এই মামলার অন্য 2 আসামি হলেন পরিমনির সহযোগী ফাতেমাত জান্নাত বনি ও জুনায়েদ বগদাদি জিমি ওরফে জিম। চাকরি জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নেয়া ইবতেদায়ী শিক্ষকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার এক পর্যায়ে সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করেছে পুলিশ। এতে এক নারী সহ 6 জন আহত হয়েছেন। চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আরো জানাচ্ছেন আশিকুর রহমান। চাকরি জাতীয়করণের দাবিতে সকাল থেকেই জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট। তারা স্মারকলিপি দিতে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে শাহবাগ থানার সামনে পৌঁছালে তাদের আটকাতে জলকামান নিক্ষেপ করে পুলিশ। এরপর সাউন্ড গ্রেনেডও নিক্ষেপ করা হয়। আন্দোলনরত শিক্ষকরা জানান, পুলিশ তাদের উপরে অতর্কিতভাবে হামলা চালায়। এ সময় এক নারী সহ 6 জন মাদ্রাসা শিক্ষক আহত হয়। আমরা কোনো জ্বালাও পোড়াও করি নাই, কোনো ভাঙচুর করি নাই, কোনো রাষ্ট্রবিরোধী কথা বলি নাই, কোনো রোড গার্ড ব্লক করি নাই। 40 বছর ধরে কেউ কি বলতে পারবে যে আমরা রাষ্ট্রবিরোধী কথা বলি? শত শত শিক্ষক আহত হয়েছে এবং আমরা নির্মমভাবে আমরা আসলে আহতগ্রস্ত হয়েছি। আমরা ক্ষতিগ্রস্ত অনেক ভাই আসলে মারা যাওয়ার উপক্রম, পিজিতে ভর্তি করা হয়েছে। ঢাকা মেডিকেলের পুলিশ ক্যাম্পের ইনচার্জ জানান, জরুরি বিভাগে আহত শিক্ষকদের চিকিৎসা চলছে। শাহবাগ থানা পুলিশ জানায়, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শাহবাগ এলাকায় পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য রয়েছেন। আন্দোলনকারীরা শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন বলেও জানান তিনি। আশিকুর রহমান, এটিএন বাংলা। জেলখানা থেকে পলাতক 700 বন্দীকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। কারাগারের হটলাইন নম্বর উদ্বোধনকালে তিনি এই কথা বলেন। জামিনে মুক্তি পাওয়ার শীর্ষ সন্ত্রাসীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান উপদেষ্টা। চিকিৎসার জন্য ভারতের বিকল্প হিসেবে চীনের কুনমিংকে বিবেচনায় নিয়েছে সরকার। এ বিষয়ে দেশটির ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। চীনে 5 দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কথা জানান তিনি। উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রের উন্নয়ন সংস্থা USAID এর অর্থায়নে বাংলাদেশে বাস্তবায়নাধীন সব প্রকল্পের ব্যয় বন্ধের নির্দেশনা সরকার পায়নি। মিজান শাহজাহানের রিপোর্ট। সরকারি হিসেব না থাকলেও বেসরকারি পরিসংখ্যানে প্রতি বছর 4.5 লাখ বাংলাদেশি চিকিৎসার জন্য ভারতে যাতায়াত করে। 5 আগস্টের পর ভারত সরকার ভিসা ইস্যু জটিল করেছে। সীমান্তে উত্তেজনা সহ নানা কারণেই কিছুটা দূরত্ব সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সচেতন মহল। এমন প্রেক্ষাপটে পররাষ্ট্র উপদেষ্টা চীন সফরে ঋণ পরিশোধের সময়সীমা বাড়ানোর পাশাপাশি আলোচনায় গুরুত্ব পেয়েছে কুনমিংয়ে চিকিৎসার বিষয়টি। দেশের চিকিৎসা ব্যবস্থাকে আধুনিকায়ন না করে বিকল্প কেন খোঁজা হচ্ছে, এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, চীনের অর্থায়নে দেশে নির্মিত হবে 2টি হাসপাতাল। একটি হসপিটাল তারা তো করে দিতে আমাদেরকে রাজি হয়েছে, বড় হসপিটাল, সেটা স্থান নির্বাচন নিয়ে কথাবার্তা চলছে। আমি বলেছি যে আমরা আমাদের হাতে সুন্দর জায়গা আছে হচ্ছে পূর্বাচলে, এছাড়াও আহ্বান জানিয়েছি আরেকটি টার্সিয়ারি হসপিটাল, সেটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপে হতে পারে। সেটা এমনকি যদি তাদের কোনো প্রাইভেট পার্টিও এখানে আসে, যারা প্রাথমিকভাবে বড় একটা হসপিটাল করবে টার্সিয়ারি চিকিৎসার জন্য, সাধারণ চিকিৎসার জন্য। যুক্তরাষ্ট্রের সহায়তা বন্ধের বিষয়ে উপদেষ্টা বলেন, এটি 90 দিন সব দেশের জন্যই স্থগিত করেছে ট্রাম্প সরকার। তারা সব ধরনের ফান্ডিং 90 দিনের জন্য তারা বন্ধ রাখছে। এটা মোটামুটি কিন্তু প্রত্যাশিত ছিল। উনি কিন্তু নির্বাচনের আগে থেকে বলছিলেন যে উনি এগুলি বিবেচনা করবেন, নতুন করে দেখবেন। তো তারা বিবেচনার জন্য সময়টা নিয়েছে, এভাবেই তো বলছে যে তারপরে দেখবে যে কোন সময় দিতে হয়। এটা ধরে নেওয়া যায় যে এটা এই ধরনের ফান্ডিং কমবে, এটা তো সবাই আশঙ্কা করছে। মার্কিন সহায়তা বন্ধ হলে উন্নয়ন কার্যক্রমে কোনো প্রভাব পড়বে কিনা এমন প্রশ্নের জবাবে সম্মতি জানিয়ে বিকল্প ব্যবস্থা বের করার কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা।
মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। যৌক্তিক রাজস্ব আহরণে সরকার জোর দিচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ড আয়োজিত সেমিনারে তিনি বলেন, অনেক সংস্কারের কথা বলা হচ্ছে, কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন অর্থনৈতিক সংস্কার। এ সময় মিথ্যা ঘোষণা দিয়ে পণ্য আমদানি না করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান এনবিআর চেয়ারম্যান। শারফুল আলমের রিপোর্ট। কাস্টমস দিবসের আলোচনায় ব্যবসায়ীরা ভ্যাট ট্যাক্স আদায়ে ব্যবসায়ীদের সাথে দ্বিপাক্ষিক আলোচনা বাড়ানোর তাগিদ দেন। আসছে বাজেটের আগেই তাদের সাথে আলোচনা করার আহ্বান জানান উদ্যোক্তারা। এতে এনবিআর চেয়ারম্যান ব্যবসায়ীদের মিথ্যা ঘোষণা দিয়ে পণ্য আমদানি বন্ধ করার আহ্বান জানান। বলেন, প্রয়োজনে ভ্যাট ট্যাক্স কমানো হবে। সামনে যে বাজেট রয়েছে, ফরমালি ইনফরমালি যে কোনো ভাবেই হোক কেন, যেন ব্যবসায়ীদেরকে সেই সুযোগটা দেওয়া হয়। আমরা চেষ্টা করবো আমাদের পক্ষ থেকে ব্যবসায়ীদেরকে সম্মিলিত করে আপনাদের সাথে আলোচনার জন্য, এবং তাদের মতামতটা শুনে বাজেট প্রণয়নের পূর্বে যদি তাদের মতামতটা শোনা হয়, তাহলে হয়তো তারা অনেকটা কমফোর্ট ফিল করবে। টোটাল আয়ের পুরো অংশই চলে যাচ্ছে ঋণ পরিশোধ এবং ঋণের সুদ পরিশোধে, তাহলে আমার দেশ চলবে কি করে? সে কারণে আমাদেরকে ধীরে ধীরে ব্যালেন্স বাজেট করতে হবে। আপনাদের ট্যাক্সের টাকায় আমাদের বাজেট হতে হবে, তাহলেই আমাদের নেক্সট জেনারেশনের উপরে যে ঋণের বোঝা সেটা কম। অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা বলেন, রাজস্ব আহরণের পাশাপাশি ব্যয় যেন যৌক্তিক হয় সেদিকে মনোযোগ দিচ্ছে সরকার। এই জন্য করদাতাদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। জোর করে হাত মুচড়ে টাকা পয়সা আদায় করেন না, কিন্তু যতটুকু আপনাদের দেনা থাকে সেটা আপনারা পরিশোধ করুন। এই চেষ্টা করছি। এখন বড় একটা চ্যালেঞ্জ কিন্তু আমাদের এই সময় আমাদের রাজস্ব আদায় করা, আমার রাজস্ব ব্যয় করা, আমাদের রাজস্ব আহরণ যদি যৌক্তিক হয় এবং ব্যয়টাও যৌক্তিক হয়। কিন্তু এই মুহূর্তে বড় একটা সমস্যা অর্থনৈতিক সমস্যা, সেটা যদি আমরা না করতে পারি, এবং এগুলি কিন্তু খুব অর্থনৈতিক সমস্যা খুবই কঠিন আবার সহজও নয়। বছর জুড়ে অনলাইন ট্যাক্স রিটার্ন জমা দেওয়া যাবে উল্লেখ করে কাস্টমস দিবসের আলোচনায় বক্তারা সরকারের রাজস্ব আদায়ে সবার সহযোগিতা চান। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও বাংলাদেশের প্রথম সেনাপ্রধান মেজর জেনারেল KM শফিউল্লাহ বীর উত্তমের দাফন সম্পন্ন হয়েছে। মাগরিবের সময় বনানী সামরিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়। 90 বছর বয়সে সকাল 9:15টার দিকে ঢাকা CMH এ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বাংলাদেশ সেনাবাহিনী। KM শফিউল্লাহর ব্যক্তিগত সহকারী জিয়াউর রহমান মনি জানান, বাদ জোহর নারায়ণগঞ্জের রূপগঞ্জ আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয় মাঠে শফিউল্লাহর প্রথম জানাজা এবং বাদ আসর ঢাকা সেনানিবাসের সেনা কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে গত 2 জানুয়ারি থেকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। মেজর জেনারেল KM শফিউল্লাহ 1955 সালের 12তম PMA দীর্ঘমেয়াদী কোর্সের সাথে পাঞ্জাব রেজিমেন্টে কমিশন লাভ করেন। তিনি মহান মুক্তিযুদ্ধের সেক্টর 3-এর সেক্টর কমান্ডারের দায়িত্ব পালন করেন। সকল ভেদাভেদ ভুলে বিশ্বের সকল মুসলিমকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন কারি শায়েখ নেসার আহমদ আন-নাসিরি। সন্ধ্যায় রাজধানীর উত্তরায় মার্কাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার উদ্যোগে আন্তর্জাতিক ইসলামিক কনফারেন্সে এসব কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন ফিলিস্তিন প্রতিনিধি শায়েখ ডক্টর ফাউকি মোহাম্মদ জাওয়াদাহ, মিশরের কারি বিন আবদুল্লাহ আল কুরাশি সহ আরো দেশ বরেণ্য হাফেজ কারীরা। এ সময় ফিলিস্তিনের জন্য দোয়া করে বক্তারা বলেন, পশ্চিমারা সারা বিশ্বে মুসলিমদের উপরে নির্যাতন চালাচ্ছে, তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা। কম খরচে সর্বস্তরের মানুষের অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিত করেছে আদ-দ্বীন হাসপাতাল। রাজধানীর যে কোনো স্থান থেকে ফোন দিলেই দোরগোড়ায় চলে আসবে অ্যাম্বুলেন্স, ভাড়াও খুব কম। হাতে নাগালে এই সেবা পেয়ে খুশি রোগীরা। মনির হোসেন তপুর রিপোর্ট। রোগীদের প্রাণ বাঁচাতে ফোন পাওয়া মাত্রই যে কোনো সময় রাজধানীর অলিগলিতে ছুটে যায় আদ-দ্বীন হাসপাতালের অ্যাম্বুলেন্স। স্বল্প খরচে এই সেবা পেয়ে খুশি রোগীরা।
এদের সেবার সাথে অন্যদের সেবার সাথে মিলে না, কিন্তু এরা কম টাকায় ভালো সেবা দিচ্ছে। 380 টাকা দিয়ে আমাদের এই ঢাকা শহরের মধ্যে অনেক কষ্টসাধ্য বা বিরল আর কি, এরকম আর আমি আমার জানা মতে কোনো হসপিটাল বা কোথাও দেখিনি আর কি। তথ্য প্রযুক্তির মাধ্যমে প্রতিটি অ্যাম্বুলেন্সের গতিবিধি নিয়ন্ত্রণ করা হয়, যাতে রোগীদের ভোগান্তিতে পড়তে না হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। গরিব রোগী সহ সব ধরনের মানুষ আমাদের এই অ্যাম্বুলেন্স সেবা নিচ্ছে। অ্যাম্বুলেন্সের সাথে অক্সিজেনের সেবাও থাকছে এবং সেটা স্বল্প মূল্যে। মানবতার সেবা নিশ্চিতে এই অ্যাম্বুলেন্স সেবা দেওয়া হচ্ছে বলে জানায় কর্তৃপক্ষ। পর্যায়ক্রমে যারা এখানে সবসময় আমাদের রোগী বা পেশেন্ট যারা আসছে, আমাদের ক্লায়েন্ট যারা, তারা যখন সেবা নিয়ে সন্তুষ্ট হয়ে বাইরে গিয়েছে যার যার এলাকায়, তারাই কিন্তু আমাদের অ্যাম্বাসেডর। তারাই কিন্তু যে আমাদের এই হাসপাতালের সুনাম বলেছে, আমাদের হাসপাতালের পরিবেশের কথা বলেছে এবং আমাদের এই হাসপাতালে কম খরচে মানসম্মত সেবা পাওয়া যায় সেই কথা বলেছে। ঢাকা মহানগরের মধ্যে 8 দিনের অ্যাম্বুলেন্স সেবার জন্য সর্বনিম্ন ভাড়া 380 টাকা। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। দেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর বার্ষিক বিক্রয় ও বিপণন সভা অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজারের একটি হোটেলে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন স্কয়ার গ্রুপের চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, পরিচালক এরিক এস চৌধুরী, নির্বাহী পরিচালক অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স কবির রেজা, নির্বাহী পরিচালক ফিন্যান্স অ্যান্ড স্ট্র্যাটেজি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, পরিচালক বিপণন আতিকুজ্জামান, বিক্রয় বিভাগের প্রধান সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা। প্রতিষ্ঠানটি সারা দেশে মেডিকেল প্রমোশন অফিসার ও সুপারভাইজার ছাড়াও এ সময় ছিলেন অ্যাচিভার ও পুরস্কার পাওয়া কর্মকর্তারা। বিক্রয় টার্গেট পূরণের জন্য অনুষ্ঠানে 24 জনকে স্বর্ণপদক দেওয়া হয়। এরপর হয় র্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সোশ্যাল ইসলামী ব্যাংকের গুলশান শাখার উদ্যোগে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাজমুস সায়াদাত। গুলশান শাখার ব্যবস্থাপক জোবাইর সাদিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের প্রিন্সিপাল শাখার ব্যবস্থাপক এম এ মোতালেব, ইনভেস্টমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন 1 এর প্রধান মোহাম্মদ মাজহারুল হক এবং বনানী শাখার ব্যবস্থাপক মোহাম্মদ মঈনুদ্দিন হোসাইন। সমাবেশে প্রায় 200 গ্রাহক অংশ নেন। এবারে সন্ধানে লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনের গাজা খালি করতে চান বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবরুদ্ধ এই উপত্যকা থেকে ফিলিস্তিনিদের আশ্রয় দেওয়ার জন্য মিশর ও জর্ডানকে আহ্বান জানিয়েছেন তিনি। ট্রাম্পের আহ্বানে গাজায় জাতিগত নিধনের আশঙ্কা করছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। এর আগে জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ ও মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সঙ্গে ফোনে কথা বলেন ট্রাম্প। এ সময় দেশ দুটিকে গাজার লোকজনকে আশ্রয় দেওয়ার আহ্বান জানান। ফোনালাপে ইতিমধ্যে ফিলিস্তিনি শরণার্থীদের আশ্রয় দেওয়ার জন্য জর্ডানের প্রশংসা করেন ট্রাম্প। বলেন গাজার বাসিন্দাদের সাময়িকভাবে বা দীর্ঘমেয়াদে স্থানান্তর করা যেতে পারে। এদিকে ইসরায়েলের আগ্রাসনে গাজায় বর্তমানে বাস্তুচ্যুত 23 লাখ মানুষ। পর্ব শুরুতেই পার্টেক্স খেলার খবর। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে রংপুর রাইডার্সকে 2 রানে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর শীর্ষ 4-এ উঠে এলো দুর্বার রাজশাহী। এতে তাদের প্লে অফ খেলার সম্ভাবনা উজ্জ্বল হলো। 120 রানে জয়ের টার্গেটে নেমে দলের 29 রানে 5 উইকেট হারায় নুরুল হাসান সোহানের দল রংপুর রাইডার্স। তবে সাইফুদ্দিন ও রাকিবুল হাসানের ব্যাটে জয়ের স্বপ্ন দেখলেও তারা ব্যর্থ হয়। 8 উইকেটে 117 রানে থামে রংপুর। রাজশাহীর মৃত্যুঞ্জয় চৌধুরী 18 রানে 4 উইকেট নেন।
এর আগে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে 9 উইকেটে 119 রানে থামে বিদেশি খেলোয়াড়বিহীন দুর্বার রাজশাহী। পেমেন্ট না পাওয়ায় খেলা বয়কট করেন রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা। শেষ দিকে সঞ্জামুলের 29 বলে 28 রানের ইনিংসে 100 রানের গন্ডি পার হয় 67 রানে 7 উইকেট হারানো রাজশাহী। দিনাজপুর ইনস্টিটিউট আয়োজিত ব্যাডমিন্টন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে মুন্সিপাড়া ওয়ারিয়র্স। ইনস্টিটিউট মাঠে প্রতিযোগিতার ফাইনালে তারা 2-0 সেটে পরাজিত করে শাফাকাত ও রাজ জুটিকে। দিনাজপুর ইনস্টিটিউটের সভাপতি আব্দুস সামাতের সভাপতিত্বে ফাইনাল শেষে বিজয়ীদের পুরস্কৃত করেন দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি স্বরূপ কুমার বক্সি বাচ্চু। এ সময় সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল এবং এটিএন বাংলার দিনাজপুর ব্যুরো চিফ সৈয়দ আলী হাসান উপস্থিত ছিলেন। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো এক নজরে আরেকবার। জাতীয় নির্বাচনের নিরপেক্ষ ভূমিকা পালন করবে অন্তর্বর্তী সরকার, জানালেন আইন উপদেষ্টা। রাজনৈতিক দলগুলোর সাথে কোনো দূরত্ব সৃষ্টি হয়নি। পরিস্থিতি বলছে সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চায়, মন্তব্য মেজর হাফিজের। নির্বাচনের বিকল্প খুঁজতে গেলে পথ হারাবে গণতন্ত্র, জানালেন আমির খসরু। সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়ন হলে নির্বাচন কমিশনের ক্ষমতা ও স্বাধীনতা খর্ব হবে, বললেন সিইসি। ডিসেম্বরের মধ্যে ভোট আয়োজন বড় চ্যালেঞ্জ। রোহিঙ্গাদের খাদ্য সহায়তা অব্যাহত রাখায় ডোনাল্ড ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ প্রধান উপদেষ্টার। আওয়ামী সরকারের আমলে পাচার হওয়া অর্থ ফেরত আনতে কাজ করছে সরকার। এবং এসকে সুরের লকারের দুদকের তল্লাশি কাল আদালতে উপস্থাপন। র্যাবের সাবেক ডিজি হারুন ও পরিমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।